আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফর অল ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমরা জানবো সমতলে গ্রিনের উপপাদ্য। মাত্র 3টি পয়েন্ট মনে রাখার মাধ্যমে গ্রিনের উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ ইন ডিটেলসে আমরা জানতে পারবো সম্পূর্ণ কনসেপচুয়াল ওয়েতে। সবচেয়ে মজার ব্যাপার, সহজ পদ্ধতিতে গ্রিনের উপপাদ্য মনে রাখার সকল টেকনিক বলা হবে এবং প্রতিটি স্টেপ বাই স্টেপ অংশের কিভাবে পরিবর্তন করা হচ্ছে তার ইন ডিটেলস ব্যাখ্যা দেওয়া হবে, যেন কোনো প্রশ্ন না থাকে কেন এই কাজটি করা হয়েছে। আমরা প্রথমেই 3টি পয়েন্ট সম্পর্কে জানবো এবং এই 3টি পয়েন্টের উপর বেসিস করে আমরা মনে রাখবো কিভাবে গ্রিন উপপাদ্যটি লিখতে হবে। আর বাকি অংশসমূহ হচ্ছে বেসিক অংশ এবং যার সাহায্যে গ্রিন উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করা হবে। প্রথমে আসি, গ্রিন উপপাদ্য বলতে কি বোঝাই এবং এখানে আলোচ্য বিষয় কি। ফার্স্টলি, আমরা যদি কোনো একটি নির্দিষ্ট রেখা কল্পনা করি, একটি রেখা যার সাহায্যে তার ইন্টিগ্রাল নির্ণয় করার উপায়কে বলা হয় লাইন ইন্টিগ্রাল, যা আমরা অলরেডি গাউসের সমীকরণে ইন ডিটেলস জেনেছি। তবুও আমরা এখানে চেষ্টা করব সবগুলো বিষয় সম্পর্কে বেসিক ধারণাগুলো ভালো করে দেওয়ার জন্য। প্রথমে আসি লাইন ইন্টিগ্রাল এবং সারফেস ইন্টিগ্রাল বলতে কি বোঝায় তার সম্পর্কে জানব। ধরি কোনো একটি নির্দিষ্ট সরল রেখা এবং একটি নির্দিষ্ট সরল রেখার সম্পূর্ণ অংশ একত্রিত করার জন্য যে ইন্টিগ্রাল ইকুয়েশন ব্যবহার করা হয় তাকে আমরা একটি ইন্টিগ্রেশন সাইনের মাধ্যমে প্রকাশ করি এবং যাকে বলা হয় লাইন ইন্টিগ্রাল। কোন একটি নির্দিষ্ট তল যার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, এই জাতীয় কোন একটি নির্দিষ্ট তলের সম্পূর্ণ অংশের সমষ্টির মান ব্যবহার করার জন্য যে ইন্টিগ্রাল ব্যবহার করা হয় এখানে আছে ডাবল ইন্টিগ্রাল। দুইটি ইন্টিগ্রালের সাহায্যে মেইনলি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় অংশকে প্রকাশ করে এবং ডাবল ইন্টিগ্রালের এই অংশটুকুকে বলা হয় সারফেস ইন্টিগ্রাল। এবং যার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা যায়, অর্থাৎ কোন একটি নির্দিষ্ট তলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সারফেস ইন্টিগ্রাল ব্যবহার করতে পারি। মেইনলি গ্রিনের উপপাদ্যে যে ঘটনাটি করা হয়েছে, লাইন ইন্টিগ্রালের সাথে সারফেস ইন্টিগ্রালের মধ্যবর্তী একটি রিলেশন বিল্ড আপ করা হয়েছে। বিষয়টি যদি আরো সহজ করে বলতে চাই, ধরি এখানে লাইন ইন্টিগ্রাল হিসেবে যে অংশটি আছে তা একটি সুতা এবং এই সুতার সাহায্যে একটি সম্পূর্ণ লাইন বা সরল রেখা উৎপন্ন হয় এবং সরল রেখা ছাড়াও আমরা বক্ররেখা কল্পনা করতে পারি, কোন একটি নির্দিষ্ট বক্ররেখা। এখন এই বক্ররেখাকে যদি একটি নির্দিষ্ট ক্ষেত্রে তার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টকে আবদ্ধ করা হয়, তখন আমরা পেয়ে যাব একটি সারফেস। অর্থাৎ এখানে যে লাইনের অংশটি দেখানো হয়েছে তার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টকে যদি একত্রে যুক্ত করে দেওয়া হয়, তখন উভয় অংশ একত্রিত করলে একটি ক্ষেত্র উৎপন্ন হয়। বিভিন্ন শেপ হতে পারে, একটি নির্দিষ্ট বৃত্তাকার অথবা চতুর্ভুজ আকৃতির বিভিন্ন আকারের একটি শেপ উৎপন্ন হয়, যেখান থেকে আমরা পাবো সারফেস। তাহলে লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালের মধ্যবর্তী রিলেশন বলতে বোঝানো হচ্ছে কোন একটি নির্দিষ্ট লাইন যেখানে একটি রেখা দেওয়া থাকবে, সরল অথবা বক্র, কিন্তু কন্ডিশন হচ্ছে উক্ত রেখাটি হতে হবে অবিচ্ছিন্ন এবং যে কোনো একটি অবিচ্ছিন্ন রেখার সাপেক্ষে তার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টকে যদি যুক্ত করে আবদ্ধ করা হয়, তখন যে সারফেসটি উৎপন্ন হবে উক্ত সারফেসের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য উভয় অংশের মধ্যবর্তী একটি রিলেশন বিল্ড আপ করবে গ্রিনস থিওরাম। প্রথমেই আমরা লাইন ইন্টিগ্রাল এবং সারফেস ইন্টিগ্রাল সম্পর্কে জেনেছি। এখানে আরো একটি ফ্যাক্ট আমাদের অবশ্যই জানতে হবে, যদি লাইন ইন্টিগ্রালের এই সম্পূর্ণ অংশটি একটি নির্দিষ্ট প্রান্তে আবদ্ধ থাকে, অর্থাৎ আমরা একটু আগে এক্সাম্পল বলেছি, একটি লাইন দেওয়া আছে, উক্ত লাইনের স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টকে একত্রে আমরা যুক্ত করেছি এই পয়েন্টে, অর্থাৎ এই সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য যদি সাপোজ 10 সেন্টিমিটার হয়, তবে এই পয়েন্ট থেকে সম্পূর্ণ পরিধির মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ পরিধির মান হবে 10 সেন্টিমিটার। এখন এই 10 সেন্টিমিটার যুক্ত একটি লাইনকে তার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের মাধ্যমে আবদ্ধ করা হলে বাইরের যে পরিধির অংশটি উৎপন্ন হয় তা হচ্ছে উক্ত লাইন এবং এই পরিধির অভ্যন্তরে যে সারফেস উৎপন্ন হয়েছে তাই হচ্ছে আমাদের সারফেস ইন্টিগ্রালের মাধ্যমে সমাধান করতে হয়। তাহলে আমরা বলতে পারি কোন একটি নির্দিষ্ট লাইনের সাপেক্ষে, অর্থাৎ একটি নির্দিষ্ট লাইন যদি আবদ্ধ হয়, যেমন এখানে এই লাইনটিকে আমরা আবদ্ধ করেছি, তখন এই আবদ্ধ ক্ষেত্রের জন্য লাইন ইন্টিগ্রালকে আরো স্পেশাল ভাবে প্রকাশ করা হয়, যাকে আমরা বলবো বাউন্ডেড। যদি কোন একটি লাইন ইন্টিগ্রালের মান বাউন্ডেড হয়,
তখন তাকে প্রকাশ করার জন্য আমরা ইন্টিগ্রাল সাইন ইউজ করব, কিন্তু তার মাঝ বরাবর একটি ডট সাইন, যাকে বৃত্তাকার অংশ বলা হয় বা কন্ট্যুর সাইনও বলা হয়। অর্থাৎ কোন একটি লাইন ইন্টিগ্রালের মান যদি বাউন্ডেড হয় তখন তাকে প্রকাশ করা হবে ইন্টিগ্রেশন এবং মাঝখানে কন্ট্যুর সাইন বা আবদ্ধ করার জন্য একটি সাইন ব্যবহার করব। এই দুইটি বেসিক অংশের সাহায্যে আমরা প্রথমে বর্ণনার বিষয়টি জানবো। এক্স ওয়াই সমতলে দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি। ধরি একটি নির্দিষ্ট দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিদ্যমান রয়েছে। উভয় অক্ষের সাপেক্ষে আর একটি নির্দিষ্ট আবদ্ধ ক্ষেত্র। এখন অনেকে বলতে পারে আর এর মান কোন ধরনের আবদ্ধ ক্ষেত্র? অনেক টাইপের হতে পারে। ধরি এভাবে, অথবা এইভাবে, অথবা এইভাবেও অংশটি থাকতে পারে, কিন্তু পরবর্তী কন্ডিশনগুলো আমাদের দেখতে হবে। আবদ্ধ ক্ষেত্র যা একটি সরল বক্ররেখা, এখানে প্রতিটি অংশই হচ্ছে একটি করে সরল বক্ররেখা হিসেবে কাজ করেছে। কেন এখানে উভয় অংশ একত্রে যুক্ত করা হলো? সরল বলতে বোঝানো হয়েছে উক্ত রেখার মাঝ বরাবর কোনো খাঁজ থাকে না, অর্থাৎ এই টাইপের কোনো রেখা থাকলে তাকে আমরা সরল রেখা বলতে পারি না। অর্থাৎ এখানে সোজা বা স্মুথলি কোন একটি নির্দিষ্ট রেখা থাকবে এবং উক্ত রেখার মান যদি সোজা হয় তখন আমরা বলবো সরল রেখা, আর স্মুথলি কোন একটি রেখা যদি বক্রভাবে যায় তখন তাকে বলা হয় সরল বক্ররেখা। এখানে আমরা একটি সরল বক্ররেখা কাউন্ট করব, প্রতিটি অংশই সরল বক্ররেখা হিসেবে কাজ করেছে এবং এই বক্ররেখা সি হিসেবে কাউন্ট করব, অর্থাৎ তাদের বাইরের যে পরিধির অংশটুকু আছে অর্থাৎ তার বাউন্ডারি লাইনকে সি দ্বারা প্রকাশ করলাম। যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্র ক্যাপিটাল আর দ্বারা উক্ত ক্ষেত্রকে বোঝাই তখন তার বাইরের যে পরিধির মান অর্থাৎ বাউন্ডারির মান তাকে আমরা ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করব। সেম ফ্যাক্ট, যদি আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্র আর ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রের অংশটি হয় তার বাইরের যে পরিধির অংশ তাকে ক্যাপিটাল সি, এখানেও সেম ভাবে তার বাইরের পরিধিকে ক্যাপিটাল সি হিসেবে কাউন্ট করব। কিন্তু লক্ষণীয় বিষয়, এর পরবর্তী অংশে একটি কন্ডিশন দেওয়া আছে যার সাহায্যে আমরা বুঝতে পারবো কোন ধরনের শেপটি আমাদের কাঙ্ক্ষিত আবদ্ধ ক্ষেত্র হিসেবে কাজ করবে। দ্বিতীয় অংশে আছে অর্থাৎ সি দ্বারা আবদ্ধ যেখানে অক্ষের সমান্তরাল সরল রেখা, অর্থাৎ আমরা যে ক্ষেত্রের অংশটি নিব তার সমান্তরাল সরল রেখা এক্স এবং ওয়াই উভয় অক্ষের সাথে সমান্তরাল সরল রেখা সি অর্থাৎ পরিধিকে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করে। এবার বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। ধরি প্রথম অংশটি এক্স ওয়াই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রয়েছে। এবার উভয় অক্ষের সাপেক্ষে যদি সমান্তরাল রেখা অঙ্কন করি তখন উক্ত সি পরিধিকে কয়টি বিন্দুতে ছেদ করে সর্বোচ্চ একটু লক্ষ্য করি। ধরি প্রথমে ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা দুইটি সমান্তরাল সরল রেখা উৎপন্ন করব যারা এখানে দুইটি পয়েন্টে ছেদ করে, অর্থাৎ আমাদের কন্ডিশনটি ফুলফিল করেছে। এক্স অক্ষের সমান্তরাল ভাবে দুইটি সরল রেখা কাউন্ট করি যা সি পরিধিকে সর্বোচ্চ দুইটি পয়েন্টে ছেদ করে, অর্থাৎ প্রথম যে ক্ষেত্রের অংশটি নেওয়া হয়েছিল আর আবদ্ধ ক্ষেত্র তা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত কন্ডিশনটি ফুলফিল করেছে। এবার আসি দ্বিতীয় ক্ষেত্রের জন্য। ধরি এখানে দ্বিতীয় ক্ষেত্রের সাপেক্ষে এক্স ওয়াই একটি নির্দিষ্ট কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করব যেখানে প্রথমে ওয়াই এর সাপেক্ষে আমরা যে কোনো একটি ক্ষেত্র বিবেচনা করি। ওয়াই এর সাপেক্ষে যখন বিবেচনা করি তখন দেখা যায় এখানে সর্বোচ্চ দুইটি পয়েন্টে ছেদ করে। এক্স অক্ষের সাপেক্ষে সমান্তরাল সরল রেখা সর্বোচ্চ দুইটি পয়েন্টে ছেদ করে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রের অংশটিও প্রদত্ত কন্ডিশনটি ফুলফিল করছে। এবার আসি তৃতীয় ক্ষেত্র। এখানে এক্স এবং ওয়াই উভয় অক্ষের সমান্তরাল রেখা যখন উৎপন্ন করব, অর্থাৎ প্রথমে ওয়াই অক্ষের সাপেক্ষে একটি সমান্তরাল সরল রেখা নিলাম যা প্রদত্ত পরিধিকে মোট 1 2 3 4 চারটি বিন্দুতে ছেদ করে, যা প্রদত্ত কন্ডিশনকে ফুলফিল করে না, অর্থাৎ এই ক্ষেত্রের মান আমরা কখনোই কাঙ্ক্ষিত ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে পারি না। ফার্স্ট এবং সেকেন্ড উভয় অংশের চিত্রকে আমরা এখানে কাঙ্ক্ষিত ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে আমরা এখানে প্রদত্ত প্রথম অংশের যে মান রয়েছে প্রথম ক্ষেত্রটিকে বিবেচনাধীন ক্ষেত্র হিসেবে বিবেচনা করি। একটি আর দ্বারা উৎপন্ন ক্ষেত্র নেওয়া হয়েছে। এখন যদি ওই ক্ষেত্রে এখানে আরেকটি আবদ্ধ ক্ষেত্র নেওয়া হয়েছে যেখানে দুইটি ফাংশন বিবেচনা করব, প্রথমটি হচ্ছে পি অফ এক্স ওয়াই, দ্বিতীয়টি হচ্ছে কিউ অফ এক্স ওয়াই। পি এবং কিউ উভয় ফাংশন আবদ্ধ ক্ষেত্রের অভ্যন্তরে যদি সংজ্ঞায়িত হয় অর্থাৎ ডিফাইনেবল হয়, বিষয়টিকে এইভাবে বিশ্লেষণ করা যায়।
একটা সহজ এক্সাম্পল ধরি, সংজ্ঞায়িত এবং অসংজ্ঞায়িতের মধ্যবর্তী ডিফারেন্স জানার জন্য y is equal to f of x equal to 1/x যা একটি ফাংশন এবং উক্ত ফাংশনে x এর মান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চলক, যেহেতু x এর মান যে কোনো কিছুই আমরা এখানে বসাতে পারবো। x এর মানের উপর ডিপেন্ড করে যে আউটপুট পাওয়া যায় তাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং আমরা এও জানি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যদি ফাংশন হিসেবে বিবেচনা করি তখন বলা যায় ডোমেইন, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে রেঞ্জ অথবা কোডোমেইন বলতে পারি। প্রথম কন্ডিশন হচ্ছে x এর মান যদি 1 বসানো হয় তখন y is equal to পাওয়া যায় f of 1 is equal to 1/1 is equal to 1, নো প্রবলেম। অর্থাৎ x এর মান 1 এর জন্য প্রদত্ত ফাংশনটি ডিফাইনেবল, অর্থাৎ সকল বাস্তব মানের জন্য প্রদত্ত ফাংশনটি ডিফাইনেবল হবে এক্সেপ্ট x equal to 0, কারণ x equal to 0 বসানোর পর কি পাওয়া যায়, y is equal to f of 0 equal to 1/0। যদি যে কোনো ভগ্নাংশের হরের মান 0 চলে আসে তার মান হয়ে যায় অসংজ্ঞায়িত, অর্থাৎ প্রদত্ত ফাংশনটি সকল বাস্তব মান বা সকল বাস্তব জগতের প্রতিটি মানের জন্য ডিফাইনেবল এক্সেপ্ট x equal to 0। ঠিক সেম ভাবে এখানে বলা হয়েছে p এবং q দুটি ফাংশন যার প্রতিটি অংশের আর আবদ্ধ ক্ষেত্রের মানসমূহের জন্য অবশ্যই সংজ্ঞায়িত হতে হবে, কোনো মানের জন্য অসংজ্ঞায়িত আসতে পারবে না। সেকেন্ড কন্ডিশন, অবিচ্ছিন্ন কোন একটি রেখা যদি স্মুথলি গমন করে তখন এই ধরনের রেখাকে বলা হয় অবিচ্ছিন্ন রেখা। আর যদি তলের ক্ষেত্রে আমরা বিষয়টি বিবেচনা করি, কোন একটি নির্দিষ্ট তল অবিচ্ছিন্নভাবে যুক্ত থাকলে তাদের মধ্যবর্তী স্থানে যদি কোনো স্পেস না থাকে তখন তাদেরকে বলবো আমরা অবিচ্ছিন্ন তল। যেহেতু p of xy দুইটি চলকের সমন্বয়ে একটি ফাংশন ক্রিয়েট করে যা তল হিসেবে বিবেচিত। দুইটি কন্ডিশনের ব্যাখ্যা দিয়েছি, আরও একটি কন্ডিশন রয়েছে p এবং q ফাংশনের জন্য অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সম্পর্কে আমরা সবাই কম অথবা বেশি জেনেছি। আমি একটু এক্সাম্পলের সাহায্যে জেনারেল ডিফারেন্সিয়েশনের সাথে বা জেনারেল ডিফারেন্সিয়েশনকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন বলতে পারি, তার সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের পার্থক্য কোথায় একটি এক্সাম্পলের সাহায্যে ধরি। p of xy দুই চলক বিশিষ্ট একটি ফাংশন দেওয়া আছে p of xy x² plus y²। প্রদত্ত অংশকে x এর সাপেক্ষে জেনারেল ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় ddx of p, ddx of x² is equal to 2x, no problem, ddx of y² is equal to 2y। যেহেতু x হিসেবে ধরে নেওয়া হয়েছে y কে, তাকে পুনরায় ডিফারেন্সিয়েট করলে পাই ddx of y। ঠিক সেম ফাংশনকে যদি x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয় যাকে প্রকাশ করা হয় কার্ল d দ্বারা, ডেল্টা ডেল্টা x of p is equal to, তখন ডেল্টা ডেল্টা x of x² is equal to পাওয়া যাবে 2x, নো প্রবলেম। কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটি কন্ডিশন হচ্ছে যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হবে উক্ত চলক ব্যতীত বাকি সকল অংশের মান হয়ে যায় কনস্ট্যান্ট, অর্থাৎ x এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্রিয়েট করার সময় y এর মানকে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করবে, ফলে ডেল্টা ডেল্টা x of y² is equal to 0 হয়ে যায়। একটি নির্দিষ্ট ফাংশনকে জেনারেল ডিফারেন্সিয়েশন করলে যে সলিউশন পাওয়া যায় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে তার থেকে ভিন্ন একটি সলিউশন চলে আসে। তাহলে এখানে আমাদের মনে রাখার উপায় হচ্ছে আংশিক অন্তরক সহগ বা এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে, অর্থাৎ p এবং q ফাংশনটা অবশ্যই আংশিক অন্তরক সহগ বা কার্ল d জাতীয় যে ফাংশনটি আছে, কার্ল d জাতীয় অন্তরক সহগটি আছে তা অবশ্যই মেইনটেইন করে চলে। p এবং q ফাংশনের জন্য তিনটি কন্ডিশন ফুলফিল করবে এবং প্রদত্ত r ক্ষেত্রের জন্য সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করবে x এবং y অক্ষের সমান্তরাল রেখা। উভয় কন্ডিশন যদি ফুলফিল করে, এখন আমরা যাব ফার্স্ট পয়েন্ট। আমরা প্রথম বেসিক অংশগুলো ক্লিয়ার করেছি। লেকচারের শুরুতে বলেছি তিনটি পয়েন্ট ক্লিয়ার করলে গ্রিন উপপাদ্য সবচেয়ে সহজ নিয়মে মনে রাখতে পারবো। প্রথম পয়েন্ট কি মনে রাখবো, লাইন ইন্টিগ্রালের সাথে সারফেস ইন্টিগ্রালের সম্পর্ক। প্রথমে আমরা লাইন ইন্টিগ্রাল ক্রিয়েট করব, ইন্টিগ্রেশন, এবং এই ইন্টিগ্রেশনটি করা হয়েছে পরিধির এলাকার জন্য এবং এখানে পরিধি হিসেবে আছে ক্যাপিটাল C। লাইন ইন্টিগ্রাল যেহেতু বাউন্ডেড এরিয়া, তার এরিয়ার বাউন্ডারি লাইন C হিসেবে বিবেচনা করা হয়েছে এবং নিচের অংশে C এর মান বসিয়ে দিলাম। এবং এর পরবর্তী অংশে উভয় ফাংশনকে লিখতে হবে। প্রথমে আসলো p ফাংশন যাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, প্লাস দ্বিতীয় অংশে আসবে q ফাংশন যাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন আমরা p এর সাথে dx q এর সাথে dy দিয়েছি। ইটস নট ম্যান্ডেটরি,
আমাদের ইচ্ছে মতো আমরা ধরতে পারি, চাইলে কিউ এর সাথে ডিএক্স ধরা যায় এবং পি এর সাথে ডিওয়াই ধরা যায়। প্রথম অংশটি আমাদের ইচ্ছে মতো ধরতে পারবো এবং প্রথম অংশের সাপেক্ষে দ্বিতীয় অংশ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ প্রথম অংশ আমাদের ইচ্ছে মতো করলে যে কন্ডিশনগুলো ফুলফিল করবে তার উপর ভিত্তি করে দ্বিতীয় কন্ডিশন লিখতে হয়। আমরা প্রথমে লাইন কন্ডিশন লিখেছি, লাইন ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রাল লিখব। সারফেস ইন্টিগ্রালের জন্য ডাবল ইন্টিগ্রেশন সাইন চলে আসি এবং এই অংশটি আবদ্ধ ক্ষেত্র আর এর জন্য কাজ করে, তাই বসিয়ে দিলাম ক্যাপিটাল আর। এবার টেকনিক্যালি বিষয়টা মনে রাখতে হবে, পি এবং কিউ উভয় ফাংশনকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব এক্স এবং ওয়াই এর সাপেক্ষে। এবং মনে রাখার টেকনিক হচ্ছে, আমরা 3টি পয়েন্ট মনে রাখার টেকনিক দিব বলেছিলাম। প্রথম পার্ট মনে রাখতে হবে, দ্বিতীয় পার্ট কিভাবে টেকনিক্যালি মনে রাখবো। যদি পি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বিবেচনা করি তখন পি কে অবশ্যই ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। কিউ কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ বিবেচনা করলে তাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। এবং আরো মজার বিষয়, যে ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব তাকে লিখতে হবে প্রথমে। তাহলে প্রথমে লিখে নেই কিউ এর মান, বসিয়ে দিলাম কিউ, যাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব ডেল্টা ডেল্টা এক্স অফ কিউ। এবং দ্বিতীয় অংশে বসবে পি এর মান, বসিয়ে দিলাম পি, যাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে ওয়াই এর সাপেক্ষে ডেল্টা ডেল্টা ওয়াই অফ পি। তাহলে টেকনিক্যালি প্রথম অংশ মনে রেখেছি, উভয় পাশে ব্র্যাকেট সাইন দিব। যেহেতু ডাবল ইন্টিগ্রাল করা হয়েছে এক্স ওয়াই সমতলে, তাই পরবর্তী অংশে তাদের ডেরিভেটিভ হিসেবে ব্যবহার করতে হবে ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই, যা কাঙ্ক্ষিত গ্রিন উপপাদ্যের মূল কনসেপ্ট। প্রথমে বর্ণনার অংশটি বেসিক সহকারে দেখব এবং এই পয়েন্টের মান 1 নম্বর পয়েন্ট মনে রাখবো টেকনিক্যালি, যেখানে লেফট পার্টে আছে লাইন ইন্টিগ্রাল এবং রাইট পার্টে আছে সারফেস ইন্টিগ্রাল। আমরা প্রথমে বলেছি গ্রিন থিওরাম কাজ করে লাইন ইন্টিগ্রালের সাথে সারফেস ইন্টিগ্রালের মধ্যবর্তী একটি রিলেশন বিল্ড আপ করার জন্য। বর্ণনার কন্ডিশনকে ফলো করেই আমরা একটি চিত্রের অংশগ্রহণ করেছি, যার উপর ভিত্তি করে প্রমাণ শুরু করব। একদম ইজিয়েস্ট ওয়েতে বিষয়টি বোঝার চেষ্টা করি। বর্ণনার অংশে কন্ডিশন ছিল এমন একটি আবদ্ধ ক্ষেত্র ধরতে হবে যার জন্য এক্স ওয়াই দুইটি অক্ষের সাপেক্ষে তাদের সমান্তরাল সরল রেখার সর্বোচ্চ 2টি বিন্দুতে ছেদ করবে। এখানে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করে এমন একটি আবদ্ধ ক্ষেত্র কাউন্ট করেছি। এই কন্ডিশনটি এখানে বলা হয়েছে, ধরি আর কে আবদ্ধকারী বক্ররেখা সি এমনভাবে গঠিত যে স্থানাঙ্কের অক্ষদ্বয় সমান্তরাল যে কোনো সরল রেখা 2 এর অধিক বিন্দুতে সি কে ছেদ করে না। কন্ডিশনটি আমরা ফুলফিল করেছি এবং এই কন্ডিশনের জন্য উপপাদ্যটি এখন প্রমাণ করব। পরবর্তী অংশে ধরি আমরা এখন 2টি পয়েন্ট ধরব। বলা হয়েছিল, প্রথমে বলেছি 3টি পয়েন্টের সাহায্যে গ্রিন থিওরাম কমপ্লিট করব। একটি পয়েন্ট বর্ণনা অংশের, যে পয়েন্টটি আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে গ্রিনস থিওরামের মূল সমীকরণ। এবার আমরা যাব পয়েন্ট 2তে। ধরি আর কে নিম্নলিখিত 2টি আকারে ব্যক্ত করা যায়, অর্থাৎ প্রদত্ত যে ক্ষেত্রের অংশটি আছে এই ক্ষেত্রের অংশটিকে আমরা এখানে কিভাবে প্রকাশ করেছি। সি একটি নির্দিষ্ট পরিধি এবং এই পরিধির সাপেক্ষে যে এরিয়াটি বাউন্ডেড করা হয়েছে উক্ত অংশটি হচ্ছে আর আবদ্ধ ক্ষেত্র। এখন আবদ্ধ ক্ষেত্রের অংশটিকে আরো 2 ভাবে প্রকাশ করা যায় এক্স ওয়াই উভয় অংশের সাপেক্ষে। এবং বিষয়টি জানার জন্য আমাদের ফাংশন সম্পর্কে একটু জানতে হবে। বর্ণনা অংশের বেসিকে আমরা দেখেছিলাম y is equal to f of x হচ্ছে একটি ফাংশন যেখানে x স্বাধীন চলকের জন্য y অধীন চলক বিদ্যমান থাকে। এখানে আমরা প্রথমেই x অক্ষের সাপেক্ষে একটি সমীকরণ বিবেচনা করব। প্রদত্ত ক্ষেত্রের অংশটিকে আর ব্যতীত অর্থাৎ সি পরিধির বাইরে গিয়ে যদি প্রকাশ করতে চাই xy অক্ষের সাপেক্ষে তখন কিভাবে প্রকাশ করব। বিষয়টা একদম সিম্পল ভাবে আমরা চিন্তা করি। ধরি আমরা এখন এই পয়েন্টে আছি এবং এক্স অক্ষ বরাবর যে পয়েন্টে আছে এটি হচ্ছে একটি রাস্তা। প্রদত্ত রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। একটি নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পর আমরা দেখতে পেলাম এখানে প্রদত্ত আর আবদ্ধ ক্ষেত্রের স্টার্টিং পয়েন্ট শুরু, অর্থাৎ এখান থেকেই এক্স অক্ষ বরাবর যাওয়ার ক্ষেত্রে এই পয়েন্ট থেকেই আর আবদ্ধ ক্ষেত্রের মান শুরু হয়েছে। তখন আমরা বলবো এক্স অক্ষ বরাবর এই পয়েন্টে আসার পর থেকে আবদ্ধ ক্ষেত্রের অংশটি স্টার্ট হয়। অর্থাৎ আমরা এখানে দিলাম এক্স অক্ষ বরাবর এই পয়েন্টকে আমরা বিবেচনা করলাম এ পয়েন্ট হিসেবে। বিষয়টি আবার একটি ব্যাপার যদি ভালো করে বুঝতে পারি সবগুলো ফ্যাক্ট ইন ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে।
মূলবিন্দু ও থেকে আমরা এক্স অক্ষ বরাবর হাঁটা শুরু করেছি। একটি নির্দিষ্ট পর্যায়ে অর্থাৎ এক্স ইকুয়াল টু এ দূরত্ব অতিক্রম করার পর প্রদত্ত ক্ষেত্রের অংশটি শুরু হয়। এই জায়গায় আসার পর যখন আমরা এই দিকে তাকাবো তখন দেখতে পাই ক্ষেত্রের অংশের অবস্থানটি শুরু হয়েছে। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ক্ষেত্রের অংশটিও আছে। এগিয়ে যেতে যেতে আরো একটি নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পর দেখতে পাই ক্ষেত্রের অংশটি শেষ হয়ে যায়। তখন এখানে একটি পয়েন্ট বিবেচনা করব, এই পয়েন্টের উপর ভিত্তি করে এক্স ইকুয়াল টু বি দূরত্ব অতিক্রম করার পর প্রদত্ত ক্ষেত্রের অংশটি শেষ হয়। এখান থেকে কি ডিসিশন নিতে পারি? এক্স অক্ষ বরাবর প্রদত্ত ক্ষেত্রটি কতটুকু অংশ জুড়ে আছে? সিম্পল ফ্যাক্ট, এ থেকে বি পর্যন্ত অংশ জুড়ে আছে। এখন যদি আমাদেরকে বলা হয় প্রদত্ত ক্ষেত্রের যে কোনো একটি পয়েন্টে এক্স এর মান নির্ধারণ করো, যে কোনো একটি পয়েন্টে যদি আমরা এক্স এর মান নির্ধারণ করি, ধরি এখানে যে কোনো একটি পয়েন্ট, উক্ত পয়েন্ট এখানে যে এক্স এর মানটি আছে তা অবশ্যই এ থেকে বড় এবং বি থেকে ছোট হবে। ঠিক সেম ভাবে এখানেও যদি ধরি এ এবং বি উভয় বাউন্ডারি লাইনের মধ্যবর্তী স্থানে এক্স এর মান অবস্থান করবে প্রদত্ত ক্ষেত্রের সাপেক্ষে। যখন এক্স এর মান কমতে কমতে এক্স ইকুয়াল টু জিরোতে চলে আসে তখন বাউন্ডারি লাইনের শেষ অংশে চলে আসবে প্রদত্ত ক্ষেত্রের এক্স অক্ষের মান। আবার সর্বোচ্চ মানের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু বি হলে তখন বাউন্ডারি লাইনে চলে আসে এক্স এর মান। বিষয়টি এভাবে বিশ্লেষণ করা যায়। নাম্বার 1, প্রথম সমীকরণ হচ্ছে এক্স অক্ষের দিকে প্রদত্ত ক্ষেত্রের অংশটিকে এ থেকে বি এই উভয় অংশের মধ্যবর্তী স্থানে রাখা যায়, যেখানে এক্স এর মান প্রদত্ত ক্ষেত্রের যে কোনো পয়েন্টের এক্স এর মান অবশ্যই এ এর সমান অথবা এ অপেক্ষা বড়, বি এর সমান অথবা বি অপেক্ষা ছোট হবে। প্রদত্ত ক্ষেত্রের এক্স এর মান ইকুয়াল টু এ অর গ্রেটার দেন এ, লেস দেন এ অর ইকুয়াল টু বি। এক্স অক্ষের সাপেক্ষে আমরা ক্ষেত্রের অংশটি কাউন্ট করেছি। তাহলে বিষয়টি এভাবে আসে, ধরি এখানে দুটি পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু বি, এ বরাবর একটি পয়েন্ট যদি ডিনোট করা হয় এখানে একটি ক্ষেত্র পাওয়া যায় যা আর ক্ষেত্র। এখন মজার ব্যাপার, যদি আর একটি নির্দিষ্ট বাউন্ডেড লাইন, যখন এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু বি বলা হয় তখন এখানে সম্পূর্ণ ক্ষেত্রটিকে বোঝানো হয়, কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রের অংশটি তো আর ক্ষেত্র নয়। তাহলে আমরা বুঝতে পারছি ওয়াই অক্ষ বরাবর একটি নির্দিষ্ট ক্ষেত্র আমাদের বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এখানে লাস্ট যে বাউন্ডারি লাইন রয়েছে এবং আপার বাউন্ডারি লাইন উভয় অংশকে যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ডিফাইন করা যায় তখন উভয় অংশের ছেদকৃত অংশ থেকেই আবদ্ধ ক্ষেত্রের মান নির্ধারণ করতে পারব। এক্স অক্ষ বরাবর এ বি এর সাহায্যে আমরা দেখিয়েছি এক্স এর মান এর সমান এ থেকে বড়, বি এর সমান বি থেকে ছোট, এই অংশের মধ্যবর্তী স্থানে আর ক্ষেত্রের মান রয়েছে, কিন্তু স্পেসিফিক ভাবে তার অবস্থান জানার জন্য ওয়াই অক্ষ বরাবর তাদের মান জানতে হবে। আমরা অলরেডি দেখেছি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, যখন এক্স এর মান এ অপেক্ষা বড় বি অপেক্ষা ছোট উক্ত অংশের অভ্যন্তরে থাকে তখন ওয়াই এর মান ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এর মধ্যবর্তী স্থান থেকে গ্রহণ করতে পারি এবং বিষয়টি এভাবে কনসেপচুয়াল ওয়েতে চিন্তা করব। ধরি আবদ্ধ ক্ষেত্রের অংশটি এভাবে আছে, এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু বি, যে পয়েন্টে দুইটিতে ছেদ করেছে উভয় ছেদকৃত অংশটিকে যুক্ত করলাম এবং যুক্ত করার পর ক্ষেত্রটিকে দুইটি ভাগে বিভক্ত করেছে, উপরের পার্ট এবং নিচের পার্ট। এখানে আপার পার্টের অংশটিকে একটি ফাংশন, লোয়ার পার্টের অংশকে ভিন্ন একটি ফাংশন দ্বারা ডিনোট করা হয়েছে এবং উভয় ফাংশন হচ্ছে ওয়াই এর মান। কেন এফ ফাংশন দিয়ে প্রকাশ করেছে তা এখানে আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এক্স এর বাউন্ডারি লাইনের জন্য যে ক্ষেত্রের মান পাওয়া যায় বা আউটপুট পাওয়া যায় তাই হচ্ছে ওয়াই। অতএব ওয়াই অক্ষের মান হবে এক্স এর ফাংশন, বসিয়ে দিলাম এক্স এর ফাংশন। যেহেতু দুইটি ভিন্ন ফাংশন তাই ভিন্নভাবে তাদেরকে ডিনোট করি। নিচের অংশকে লিখব f1x, উপরের অংশকে লিখব f2x। অর্থাৎ প্রদত্ত ফাংশন x ইকুয়াল টু x ইজ গ্রেটার দেন a লেস দেন b প্রদত্ত অংশের সাপেক্ষে x এর ফাংশন হিসেবে f2x f1x উভয় অংশ যথাক্রমে উপরের বাউন্ডারি এবং নিচের বাউন্ডারি লাইন নির্দেশ করে। অর্থাৎ y এর মান সর্বোচ্চ হবে f2 of x, সর্বনিম্ন হবে f1 of x। অতএব একটি সমীকরণের সাহায্যে এক্স ওয়াই উভয় অংশ একত্রিত করলে পাওয়া যায় x is greater than or equal a less than or equal b and y is greater than or equal f1 of x less than or equal f2 of x। এখানে এই একটি পয়েন্ট মনে থাকলে, যেহেতু দুইটি আকার বলা হয়েছে আমরা একটি আকার ভালো করে বুঝে নেব, দ্বিতীয় আকার অটোমেটেড চলে আসে। সো আমরা একটু সামারি করি।
প্রথম আকারে কি বোঝানো হয়েছে? একটি নির্দিষ্ট ক্ষেত্রের অংশকে x এবং y অক্ষের সাহায্যে প্রকাশ করেছি, যেখানে স্বাধীন চলক হিসেবে x কে ধরেছি এবং যে অংশটি স্বাধীন চলক হবে আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে যাব। যাওয়ার সময় একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে ক্ষেত্রের অংশটি শুরু হয়, যা হচ্ছে লোয়ার বাউন্ডারি, এবং একটি নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পর ক্ষেত্রের অংশটি শেষ হয়, যা হচ্ছে এন্ডিং বাউন্ডারি। এই দুইটি লাইনের মধ্যবর্তী স্থান কাউন্ট করব x অক্ষের সাপেক্ষে, তখন পাওয়া যায় x is greater than or equal b, less than or equal b, x is greater than or equal a, less than or equal b। x এর সাপেক্ষে যদি ভিন্ন একটি ফাংশন অর্থাৎ y অক্ষ বরাবর বিবেচনা করি, তখন পাওয়া যায় উপরের পার্টকে আমরা ধরে নিয়েছি f2 of x, অর্থাৎ প্রদত্ত ক্ষেত্রের মান f2 of x অপেক্ষা ছোট y অক্ষ বরাবর, এর জন্য y সাইন দেওয়া হয়েছে, এবং তার লোয়ার বাউন্ডারির মান হচ্ছে f1 of x। কেন এখানে ফাংশন এনেছি তার কন্ডিশন এখানে দেওয়া আছে। তাহলে দ্বিতীয় অংশে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, আমরা অটোমেটেড এই কাজটি করতে পারবো। এখন y অক্ষের সাপেক্ষে যদি আমরা কাজ করি তখন ফাংশনের অংশটি কি হয়? এক্ষেত্রে আমরা ভিন্ন একটি ফাংশন ধরি x is equal to, যেহেতু f দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে আমরা এখানে প্রকাশ করব g দ্বারা, অর্থাৎ x equal to g of y। এখন স্বাধীন চলক হিসেবে কাজ করছে y চলক, y অক্ষ বরাবর আমরা হেঁটে যাচ্ছি একটি নির্দিষ্ট পয়েন্ট, যাওয়ার সময় একটি নির্দিষ্ট পয়েন্টে আসার পর দেখতে পাই প্রদত্ত ক্ষেত্রের অংশটি এই অংশ থেকে শুরু হয়, যাকে আমরা c দ্বারা ডিনোট করতে পারি a b c। যেহেতু c এর মান বাইরের পরিধির অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে, তাই এখানে ভিন্ন আলফাবেট নিব d। d হচ্ছে y অক্ষ বরাবর প্রদত্ত ক্ষেত্রের স্টার্টিং লাইন, এবং সামনে যত এগিয়ে যাচ্ছে তার এন্ডিং লাইনের দিকে যাব, এবং এন্ডিং পয়েন্ট পাওয়া যায়, ধরে নিলাম প্রদত্ত অংশে আছে এন্ডিং পয়েন্ট। এই দুইটি পয়েন্ট y অক্ষের সাপেক্ষে, এই দুইটি পয়েন্টের মধ্যবর্তী স্থানে r রয়েছে, দুইটি পয়েন্টের মধ্যবর্তী স্থানে আবদ্ধ ক্ষেত্র r রয়েছে, কিন্তু স্পেসিফিক করে বলা নেই এই দুইটি স্পেসের কত জায়গায় জুড়ে আর আবদ্ধ ক্ষেত্রের মান রয়েছে, এবং এই স্পেসটা যাওয়ার জন্য অবশ্যই x অক্ষ বরাবর ভিন্ন একটি রেখা অঙ্কন করতে হয়। y অক্ষ বরাবর কোন একটি নির্দিষ্ট ফাংশন স্বাধীন চলক হিসেবে কাজ করছে g of y হিসেবে, এবং এখানে যদি আমরা বিষয়টি আরেকটু বিশ্লেষণ করি, ধরি xy অক্ষ, এখানে আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এ পয়েন্ট d, এই পয়েন্ট হচ্ছে e, তাদের মধ্যবর্তী স্থানে আছে r ক্ষেত্র। উভয় পয়েন্ট যে বিন্দুতে ছেদ করে এই বিন্দু বরাবর যদি দুই ভাগে ভাগ করা হয়, এখানে প্রদত্ত ক্ষেত্রের অংশটি দুইটি ডিফারেন্ট টাইপে বিভক্ত হয়, এবং উভয় টাইপ হচ্ছে y এর ফাংশন হিসেবে কাজ করে, যেখানে আপার বাউন্ডারি হিসেবে থাকবে g, লোয়ার বাউন্ডারি হিসেবে থাকবে g ফাংশন। y চলকের ফাংশন বোঝানোর জন্য g of y দ্বারা প্রকাশ করব। যেহেতু আপার পয়েন্ট আছে উপরের অংশে, আপার পয়েন্টকে g2 of y, লোয়ার পয়েন্টকে g1 of y দ্বারা প্রকাশ করতে পারি, এবং এই পয়েন্টগুলো x অক্ষ বরাবর তাদের আবদ্ধ ক্ষেত্রের অবস্থান নির্দেশ করছে। অতএব সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমরা লিখব, প্রথম ফ্যাক্ট হচ্ছে y এর কন্ডিশন লোয়ার বাউন্ডারি d, আপার বাউন্ডারি e, তখন দেখতে পাই নাম্বার 2 পয়েন্ট y is greater than or equal d, less than or equal e, এবং ফাংশন হিসেবে কাজ করছে g1 of y which is greater than or equal x, less than or equal g2 of y। দুইটি সমীকরণ নির্ণয় করা হয়েছে, যা সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট উক্ত অংশটি মনে রাখতে হবে, সেকেন্ড পয়েন্ট এই অংশটি মনে রাখতে হবে। এরপরে যাব আমরা থার্ড পয়েন্টের ক্ষেত্রে, এবং এই দুইটি সমীকরণের দুইটি ক্ষেত্রের জন্য আমরা এখানে দুইটি অংশ নির্ধারণ করব। প্রমাণের বাকি অংশ করার জন্য থিওরামের অংশটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং এখান থেকেই আমরা দেখব কিভাবে বাকি অংশটি সলভ করছি, অর্থাৎ মুখস্থের কোনো প্রয়োজন নেই। বিষয়টি এভাবে দেখি, এখানে যে রাইট সাইড অংশটি আছে, ডাবল ইন্টিগ্রালের মান উভয় অংশের সাথে যদি যুক্ত করা হয় তখন আমরা কি পাই? ডাবল ইন্টিগ্রেশন অফ আর, এখানে আছে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিউ, মাঝখানে মাইনাস সাইন, এখানে বসবে y অক্ষের সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এবং যেহেতু আলাদাকরণ করা হচ্ছে dx dy এর মান বসিয়ে দিলাম। দ্বিতীয় অংশে আছে মাইনাস সাইন, ডাবল ইন্টিগ্রাল r ইনটু y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হচ্ছে p কে dx dy।
গ্রিনস থিওরামে ছিল লাইন ইন্টিগ্রালের সাথে সারফেস ইন্টিগ্রালের মধ্যবর্তী সম্পর্ক এখানে অবশ্যই মাইনাস সাইন হবে। তখন দুইটি পার্ট পাওয়া যাচ্ছে রাইট সাইড থেকে। প্রথম অংশটি ডাবল ইন্টিগ্রাল অফ ডেল্টা ডেল্টা এক্স অফ কিউ ডিএক্স ডিওয়াই, সেকেন্ড পার্ট ডাবল ইন্টিগ্রাল অফ ডেল্টা ডেল্টা ওয়াই অফ পি ডিএক্স ডিওয়াই। এখানে এই দুইটি পার্টের মান উভয় সমীকরণ থেকে নির্ধারণ করতে হবে, যেখানে ফার্স্ট সমীকরণ আছে এক্স এর সাপেক্ষে এবং আমরা দেখিয়েছিলাম প্রমাণের অংশে ডিএক্স আছে পি এর সাপেক্ষে। তাই প্রথম সমীকরণ থেকে নির্ণয় করব সেকেন্ড পার্ট, যে অংশটিতে পি এর মান রয়েছে। যেহেতু এই দুইটি সমীকরণের মান আমাদের প্রয়োজন, আমরা চাইলে পাশেই সমীকরণ দ্বয়কে লিখে রাখতে পারি এবং এই অংশটি আমরা বুঝে রাখবো যে কোয়েশ্চেন থেকে পরবর্তী স্টেপগুলো কি কাজ করতে হচ্ছে তা আমরা প্রমাণ করতে পারি। তাহলে পরের কাজ 1 নম্বর ইকুয়েশন থেকে কাজ করব। টেকনিক্যালি বিষয়গুলো মনে রাখার চেষ্টা করি। 1 নম্বর ইকুয়েশন ছিল এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ। প্রথম সমীকরণ থেকে পাই, প্রথম সমীকরণ হতে পাই বা প্রথম সম্পর্ক হতে পাই রাইট পার্টের মান বসিয়ে দিব। ডাবল ইন্টিগ্রাল অফ আর ইকুয়াল টু ডেল্টা ডেল্টা ওয়াই অফ পি এবং অবশিষ্ট আছে ডিএক্স ডিওয়াই। ডেল্টা ওয়াই এর সাথে ডিওয়াই বসিয়ে দিলাম, তার বাইরের পার্টে থাকবে বাইরের অংশে। আচ্ছা, প্রথমে সাজিয়ে লিখি ঠিক যেমনটি আছে এখানে, ডিএক্স ডিওয়াই বসিয়ে দেওয়া হয়েছে। এতটুকু কাজ সম্পন্ন করার পর এবার যাব বিষয়টা আমরা একটু নোট করে রাখবো, ওয়ান কাইন্ড অফ টেকনিক হিসেবে কাজ করবে। এবার আসি কিভাবে কাজগুলো সম্পন্ন হচ্ছে। ডাবল ইন্টিগ্রাল অফ আর, আমরা জানি যে কোনো একটি অংশের ক্ষেত্রে অর্থাৎ কোন একটি বিষয়ের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে গুণফল করা হলে পেয়ে যাই তার ক্ষেত্রফলের মান। এখানে ডাবল ইন্টিগ্রাল দ্বারা একটি ক্ষেত্রফলের মান বোঝানো হয়েছে। অতএব উক্ত অংশকে যদি আমরা বিভক্ত করি, প্রথম একটি ইন্টিগ্রাল আসবে দৈর্ঘ্যের জন্য, দ্বিতীয় একটি ইন্টিগ্রাল আসবে প্রস্থের জন্য। উভয় অংশকে একত্রীকরণ করলে পেয়ে যাব তার ক্ষেত্রফলের মান। এবং প্রথম কন্ডিশনের ক্ষেত্রে দেওয়া ছিল এক্স এর ক্ষেত্রে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ, লেস দেন অর ইকুয়াল বি। ওয়াই এর ক্ষেত্রে এক্স এর মানের উপর ডিপেন্ড করে বিষয়টি নির্ধারণ করা হয়েছে। ক্ষেত্রফল থেকে যেমন দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলে নির্ণয় করতে পারি, ঠিক সেম ভাবে এখানে রয়েছে ক্ষেত্রফলের মান, যাকে বিশ্লেষণ করে লেখার সময় আমরা প্রথম ইন্টিগ্রালের অংশটি ধরব তার দৈর্ঘ্যের সাপেক্ষে এবং এক্স অক্ষ বরাবর যখন কাজ করি তখন দৈর্ঘ্য হিসেবে কাজ করবে এক্স এর মান, যার লোয়ার বাউন্ডারি এ এবং আপার বাউন্ডারি বি। প্রথম অংশে বসিয়ে দিলাম এক্স ইকুয়াল টু লোয়ার বাউন্ডারি এ এবং আপার বাউন্ডারি বি। এখানেও প্রশ্ন আসতে পারে লোয়ার এবং আপার বাউন্ডারি দেওয়ার সময় আমরা এ টু বি দিয়ে থাকি, কেন এখানে এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু বি দেওয়া হয়েছে? তার পেছনে কারণ হলো আমরা যখন আবার চলকের মান নির্ধারণ করব, এখানে ওয়াই চলকের বাউন্ডারি লাইন চলে আসে। এক্স এবং ওয়াই চলক ভিন্নভাবে তাদের ভিন্ন বাউন্ডারি লাইন আছে, তা বোঝানোর জন্য এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু বি দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় অংশের কাজ। দ্বিতীয় অংশের ক্ষেত্রে আরো একটি ইন্টিগ্রাল সাইন, অর্থাৎ প্রথম অংশটি দ্বারা দৈর্ঘ্যের মান প্রকাশ করেছি, দ্বিতীয় অংশটি দ্বারা প্রস্থের মান প্রকাশ করব। এক্ষেত্রে ভেতরের অংশটি একটু সাজিয়ে লিখি। প্রথমে বসিয়ে দিব ডেল্টা ডেল্টা পি, নিচের অংশে ডেল্টা ওয়াই আছে। যেহেতু ওয়াই এর অংশের কাজ প্রথমে করা হচ্ছে এবং একাধিক ইন্টিগ্রালের ক্ষেত্রে নিয়মটি একটু বিবেচনা করি। ধরি কোথাও দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তখন উক্ত ইন্টিগ্রাল ইকুয়েশনের সাথে ডেরিভেটিভ হিসেবে কাজ করবে ডিএক্স এর মান। আবার দুইটি ইন্টিগ্রেশন সাইন দেওয়া থাকলে তখন ডাবল ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিওয়াই। এখানে প্রথম ইন্টিগ্রেশনের জন্য আছে ডিএক্স, দ্বিতীয় ইন্টিগ্রেশনের জন্য আছে ডিওয়াই। ঠিক সেম ওয়েতে এখানে যদি আরো একটি ইন্টিগ্রেশন সাইন আসে তখন বাইরের দিকে আসবে একটি ডিজেট, যার জন্য আসবে ডিজেট এর মান। অতএব প্রথমে যে অংশটি বসানো হয়েছে অর্থাৎ ফার্স্ট ইন্টিগ্রাল অংশটি দৈর্ঘ্যের ক্ষেত্রে কাজ করে এবং ফার্স্ট ইন্টিগ্রালের মান বিবেচনা করেছি এক্স এর সাপেক্ষে, তাই সবার বাইরের অংশে বসিয়ে দিব এক্স এর ডেরিভেটিভের মান। এখানে আছে এক্স এর ডেরিভেটিভ হিসেবে ডিএক্স, বসিয়ে দিলাম বাইরের অংশে। অবশিষ্ট ডেরিভেটিভ ডিওয়াই, অবশ্যই ডিওয়াই এর মান এখানে বসাবো, তার পেছনেও কারণ রয়েছে এবং কারণটি হচ্ছে সেকেন্ড ইন্টিগ্রালের অংশটি প্রস্থ হিসেবে বিবেচনা করছি। যখন এক্স অক্ষের সাপেক্ষে কাজগুলো করা হচ্ছে তখন দৈর্ঘ্য হচ্ছে এক্স বরাবর এবং প্রস্থ হিসেবে আমরা ওয়াই অক্ষের মান বিবেচনা করে নিব।
এবং ওয়াই অক্ষের দিকে তার লোয়ার বাউন্ডারি আপার বাউন্ডারির মান বসিয়ে দিলে পাই ওয়াই এর জন্য লোয়ার বাউন্ডারি f1 অফ এক্স এবং আপার বাউন্ডারি হচ্ছে f2 অফ এক্স, এখানে বসিয়ে দিব তাদের বাউন্ডারি লাইনের মান, তখন পাই y is equal to f1 of x, y is equal to f2 of x। আমরা একটি ক্যালকুলেশনের শেষ পর্যায়ে চলে এসেছি এবং এটি হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট। এই তিনটে পয়েন্ট মনে থাকলেই গ্রিনস থিওরামে আর কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। বাকি অংশগুলো বেসিকগুলো ক্লিয়ার রাখবো এবং ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো কিভাবে ক্রিয়েট হয়েছে তার সম্পর্কে জানবো। প্রথম ইকুয়েশনের সাহায্যে একটি সম্পর্ক ক্রিয়েট করেছি যেখান থেকে ডাবল ইন্টিগ্রেট অফ ডেল্টা ডেল্টা ওয়াই অফ পি ডিএক্স ডিওয়াই এর মান নির্ধারণ করব। সেকেন্ড যে সম্পর্কের অংশটি আছে এখান থেকে ডাবল ইন্টিগ্রাল অফ ডেল্টা ডেল্টা এক্স অফ কিউ ডিএক্স ডিওয়াই এর মান নির্ধারণ করে উভয় অংশের মান এখানে বসিয়ে দিলে পেয়ে যাব কাঙ্ক্ষিত সলিউশনের মান। অর্থাৎ আমরা একটি অংশের মান মনে রাখবো, কিভাবে এর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা হচ্ছে তা খুব ভালোভাবে দেখব। সেকেন্ড সমীকরণ থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেম বেসিক অংশ প্রয়োগ করে করতে হবে, জাস্ট ডিফারেন্স হচ্ছে প্রথম অংশে আসবে ওয়াই এর মান, দ্বিতীয় অংশে আসবে এক্স এর মান। অর্থাৎ প্রথম সমীকরণে দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে এক্স এর মান, প্রস্থ হিসেবে বিবেচনা করেছি ওয়াই এর মান। আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে যখন এই সমীকরণটি ক্রিয়েট করব তখন এখানে আসবে ডেল্টা ডেল্টা এক্স অফ পি, পি এর স্থলে আসবে কিউ এর মান, ডিএক্স ডিওয়াই সেম থাকবে। সমীকরণের রাইট সাইড ক্রিয়েট করার সময় প্রথমে আসবে ওয়াই এর মান এবং শেষে আসবে এক্স এর মান, বাকি সবকিছুর মান সেম থাকবে। আমাদের দ্বিতীয় ইকুয়েশনটি প্রয়োজন আছে তাই পাশে লিখে রাখছি সেকেন্ড ইকুয়েশনের মান, বাকি আর কোনো তথ্যের প্রয়োজন নেই। ইকুয়েশন নাম্বার 2 যা পরবর্তী অংশে প্রয়োজন হবে, y is greater than or equal d less than or equal e and x is greater than or equal g of y less than or equal g2 of y। তিনটি পয়েন্ট আমরা জেনে গিয়েছি, এখন ক্যালকুলেশনগুলো ভালোভাবে ক্লিয়ার করব, তাহলে শেষ হয়ে যাবে গ্রিনস থিওরামের বাকি অংশের কাজ। ক্যালকুলেশনের শুরুতেই এখানে রয়েছে ভিতরের অংশে প্রথমে ফার্স্ট বাউন্ডারি কাজ করতে হবে, এরপর বাকি কাজগুলো আমরা করব। এখানে আছে ডেল্টা ডেল্টা ওয়াই অফ পি ইন্টু ডিওয়াই। বিষয়টি ক্লিয়ার করার জন্য একটি এক্সাম্পল দেখব। ধরি কোন একটি নির্দিষ্ট ফাংশনের অংশ আছে ddx অফ এক্স কিউব, ddx অফ এক্স কিউব ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স স্কোয়ার আমরা জানি, এবং এখানে যে এক্স কিউবের মান ধরে নেওয়া হয়েছে তাকে পি দিয়ে প্রকাশ করি। পি কে যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তখন পাওয়া গেল 3x স্কোয়ার, যাকে ভিন্ন একটি মান এম হিসেবে বিবেচনা করতে পারি। এখন এম এর মান অর্থাৎ যে কোনো একটি ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার পর যে আউটপুট পাওয়া যায় তাকে ডিফারেন্সিয়েটের পরিবর্তে ইন্টিগ্রেশন করব। এম এর মানকে যদি ইন্টিগ্রেশন করা হয় তখন আমরা কি পাই, ইন্টিগ্রেট অফ 3x স্কোয়ার dx, যেখানে 3 কনস্ট্যান্ট সামনে চলে আসি, অবশিষ্ট থাকবে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার dx, বসিয়ে দিলাম 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, যা আমরা সূত্রের অংশ থেকে দেখেছি, ইকুয়াল টু 3 ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই 3, কাটাকাটি যাওয়ার পর সারপ্রাইজিং এক্স কিউব চলে আসে। যারা আমরা ক্যালকুলাসের বেসিক অংশ জানি তারা এই রিলেশনটি অবশ্যই দেখেছি, বাকিদের জন্য বলা। যেখানে পাওয়া যায় এক্স কিউব। আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে এখানে একটি এক্সট্রা অংশ সি দেওয়া হয়, কেন এখানে এই অংশটি দেওয়া হয়নি? আমরা ধরেই নিলাম এখানে নির্দিষ্ট যৌগজ হিসেবে কাজগুলো করা হচ্ছে, তাই সি এর ফ্যাক্টর এখানে আসবে না। এবার লক্ষ্য করি আমাদের মূল কন্ডিশন বা যে বিষয়টি আমরা দেখাতে চাচ্ছি তা হচ্ছে 3x স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল এম ধরে নিয়েছি, আর এখানে আউটপুট হিসেবে পাওয়া যায় পি। সারপ্রাইজিং, পি কে যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছিল তখন আউটপুট হিসেবে পাই এম এর মান। আউটপুট এম কে যখন ইন্টিগ্রেট করা হয় তখন আউটপুট হিসেবে পাওয়া যায় পি এর মান। যদি উভয় অংশ একত্রিত করা হয় অর্থাৎ পি এর মানকে একবার ডিফারেন্সিয়েট এবং একবার ইন্টিগ্রেট করা হলে পি এর মান সেম থেকে যাবে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এখানে আমরা নিয়েছিলাম এক্স কিউব, আমরা এক্স কিউবকে প্রথমে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব এবং সম্পূর্ণ অংশকে এক্স এর সাপেক্ষে পুনরায় ইন্টিগ্রেট করব, তখন আউটপুট পাওয়া যাবে এক্স কিউব সেম মান। এই কন্ডিশনটি এখানে ফুলফিল হবে।
ডেল্টা ডেল্টা পি অফ ডেল্টা ওয়াই এ পাশে আছে ডি ইন্টু ওয়াই। প্রথমে ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব, যে আউটপুটের মান পাওয়া যাবে তাকে ওয়াই এর সাপেক্ষে পুনরায় ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে পি এর মান, সেম মান পেয়ে যাব। অর্থাৎ ক্যালকুলেশনের প্রথম ধাপে আমরা একটি নিয়ম সম্পর্কে জেনেছি, ইকুয়াল টু পরবর্তী স্টেপে কাজগুলো করবেন ইন্টিগ্রেশন অফ x ইকুয়াল টু a টু x ইকুয়াল টু b। সেকেন্ড ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তার ক্যালকুলেশন নির্ণয় করেছি p এর মান। বর্ণনা অংশে আমরা ধরে নিয়েছিলাম xy সমতলের ক্ষেত্রে তার ফাংশন সমূহ হচ্ছে p অফ xy, এখানে বসিয়ে দিলাম p অফ xy। নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে লোয়ার বাউন্ডারি আপার বাউন্ডারির মান একত্রে বসিয়ে দিতে হয়, বসিয়ে দিলাম। যেখানে নিচের অংশে থাকবে লোয়ার বাউন্ডারি y ইজ ইকুয়াল টু f1 অফ x এবং উপরের অংশে থাকবে y ইজ ইকুয়াল টু f2 অফ x। অবশিষ্ট আছে dx এর মান, পাশে লিখে রাখি। এবার ক্যালকুলেশন, কোন একটি নির্দিষ্ট যোগজের এই ধরনের কাজের ক্ষেত্রে আপার বাউন্ডারির মান উক্ত ফাংশনে বসিয়ে দিব, মাইনাস লোয়ার বাউন্ডারির মান বসিয়ে দিতে হবে। এখানে আমরা সেম কাজ করব। p অফ xy এর y এর স্থলে যেহেতু y এর মান f2 অফ x, তখন y এর স্থলে প্রথমে বসিয়ে দিব f2 অফ x মাইনাস সাইন, y এর স্থলে বসিয়ে দিব f1 অফ x। যে অংশটি পাওয়া যাবে তাকে পুনরায় ইন্টিগ্রেট করতে হবে x এর সাপেক্ষে। সো পরবর্তী ক্যালকুলেশন ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন x ইকুয়াল টু a টু x ইকুয়াল টু b। যেহেতু y এর অংশের মান ভ্যানিশ হয়ে যায়, আমরা এখানে চাইলে x এর মান আর লেখার প্রয়োজনে, যেহেতু একটি বাউন্ডারি তা বুঝিয়ে নিব x এর মান। ইন্টিগ্রেশন অফ a টু b, প্রথমে y এর স্থলে f2 এর মান বসালে পাই p অফ x কমা f2 অফ y, y আর লেখার প্রয়োজনে যেহেতু y এর স্থলে f2 এর মান বসিয়ে দেওয়া হয়েছে, মাইনাস সাইন p অফ x কমা f1 অফ x। একটি ফাংশন y এর স্থলে f1 f2 বসিয়ে দেওয়া হয়েছে, তাই এখানে আর y এর মান অর্থাৎ তারা যে x এর ফাংশন তার বোঝানোর প্রয়োজন নেই। এবং বাইরের অংশে আছে dx এর মান, বসিয়ে দিব dx। এতটুকু কাজ শেষ। এবার ইন্টিগ্রেশন সাইন উভয় অংশের জন্য আলাদা করে পাই। প্রথম অংশের জন্য বসিয়ে দিব ইন্টিগ্রেশন অফ a টু b p অফ x f অফ 2, dx এর মান এখানে গুণ হয়ে যায়, মাঝখানে আছে মাইনাস সাইন ইন্টিগ্রেশন অফ a টু b p অফ x কমা f1 ইন্টু dx। এবার কনসেপচুয়াল একটি বিষয় সম্পর্কে আমরা জানি, এখানে তার পরিধির অংশ ছিল c। কোণ নির্ণয়ের ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে চতুর্ভাগের জন্য। ধরি কোন একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যদি আমরা যাই তখন কোণের মান পাওয়া যায় প্লাস, আর ক্লকওয়াইজ ভাবে যদি যাওয়া যায় তখন কোণের মান পাই মাইনাস। ঠিক সেম ভাবে এখানে পরিধির মান যদি ক্লকওয়াইজ ভাবে যায় তখন তার মান চলে আসবে মাইনাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে গেলে তার মান পাওয়া যাবে প্লাস। আর এখানে পরিধি সি এর মান সবসময় যোগবোধক হবে, অর্থাৎ সি নিতে হবে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এখানে নতুন একটি টার্মস নিয়ে আসব। বিষয়টি জানার জন্য একটু চিত্রের সাহায্য নেই। এখানে আছে আবদ্ধ ক্ষেত্র ক্যাপিটাল আর, যাকে এক্স এর সাপেক্ষে দুই ভাগে বিভক্ত করলে পাওয়া যায়, দুই ভাগে বিভক্ত করলে যেখানে আপার পয়েন্টের মান হচ্ছে f2 ফাংশন আর লোয়ার পয়েন্টের মান f1 ফাংশন। উভয় ফাংশনের ক্ষেত্রে বিষয়গুলো ইন ডিটেলস জানি। এখানে এ পয়েন্ট হচ্ছে a, x এর পয়েন্ট ইকুয়াল টু b। f2 ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ এখানে রয়েছে f2 ফাংশন, যেখানে লোয়ার পয়েন্ট থেকে আপার পয়েন্টের দিকে যাব তখন আমরা দেখতে পাই a টু b। যখন a থেকে b এর দিকে গমন করব, a থেকে b এর দিকে, তখন আমরা যাই ক্লকওয়াইজ ভাবে, কিন্তু ক্লকওয়াইজ মান যদি না হয় তখন তার মান চলে আসে মাইনাস সাইন, যা কখনোই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ f2 ফাংশনের জন্য a টু b এর দিকে যে দিকের মান রয়েছে তা কখনোই গ্রহণযোগ্য হবে না, কারণ প্লাস সাইন চলে আসে, ক্লকওয়াইজ ভাবে চলে আসে, ফলে তার মান এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অর্থাৎ সি এর যে কন্ডিশন আছে অ্যান্টি ক্লকওয়াইজ তা মেইনটেইন করে না। এর জন্য আমরা কি কাজ করব তা একটু পর দেখি। দ্বিতীয় পার্টের যে অংশটি আছে তা মেইনটেইন করে কিনা। p অফ x ইন্টু f অফ 1, এবং এই অংশের ক্ষেত্রে লোয়ার পয়েন্ট a এবং আপার পয়েন্ট b, a থেকে b এর দিকে গমন করবে f1 ফাংশন, তখন দেখা যায় এখানে রয়েছে আপার পয়েন্ট, লোয়ার পয়েন্ট a থেকে যখন b এর দিকে গমন করে
তখন অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যায়, অর্থাৎ সেকেন্ড পার্টের অংশটি সঠিক রয়েছে, এই পার্টের অংশটি সি এর যে দিক অ্যান্টি ক্লকওয়াইজ তা মেনটেন করে চলে। এখন আমরা F2 এর মান যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ দিকের মান মেনটেন করছে না, তাকে কিভাবে চেঞ্জ করা যায় এবং এই অংশটি জানার জন্য নির্দিষ্ট যোগজের একটি সূত্র সম্পর্কে জানতে হবে, তা হলো ইন্টিগ্রেশন অফ A টু B ইকুয়াল টু, যদি তাদের বাউন্ডারি লাইনের মান এক্সচেঞ্জ করা হয়, অর্থাৎ লোয়ার পয়েন্ট যাবে আপার পয়েন্টের স্থলে, আপার পয়েন্ট আসবে লোয়ার পয়েন্টের স্থলে, তখন পাওয়া যায় ইন্টিগ্রেশন অফ A টু B ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ B টু A। তখন তাদের মধ্যবর্তী ডিফারেন্সটা ক্রিয়েট করা হয় মাইনাস সাইনের মাধ্যমে। অর্থাৎ এখানেও যদি আমরা A থেকে B, যখন A টু B এর দিকে F2 এর দিকে গমন করি তখন ক্লকওয়াইজ সাইন চলে আসে। আমরা যে কোনো ভাবে যদি B থেকে A এর দিকে গমন করতে পারি তখন F2 ফাংশনের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ C এর যে কন্ডিশন দিক রয়েছে তা মেনটেন করতে পারবো। এবং এই অংশটি করার জন্য তাদের উভয় পক্ষের যে ইন্টিগ্রেশন লোয়ার বাউন্ডারি আপার বাউন্ডারি রয়েছে তাদেরকে এক্সচেঞ্জ করে দিই, তখনই পেয়ে যাবো কাঙ্ক্ষিত সলিউশন। পরবর্তী স্টেপে লিখবো ইকুয়াল টু, সামনে একটি মাইনাস সাইন নিয়ে আসি, তখন তাদের আপার এবং লোয়ার বাউন্ডারি এক্সচেঞ্জ হয়ে যায়, তখন পাওয়া যাবে B টু A। এখন একটু টেস্ট করে দেখি F2 এর ক্ষেত্রে তাদের ডিরেকশনের মান কি হয়। B টু A F2 এর জন্য B থেকে A এর দিকে, তখন পাওয়া যায় অ্যান্টি ক্লকওয়াইজ যা সি এর দিক মেনটেন করে। উভয় পক্ষ থেকে মাইনাসের মান কমন নিলে পাওয়া যায় মাইনাস সাইন, বসিয়ে দিলাম থার্ড ব্র্যাকেট, হয়ে যাবে প্লাস সাইন, এ পাশেও হয়ে যাবে। উভয় অংশের সমষ্টির মান নির্ধারণ করব চিত্রের সাহায্যে। আবদ্ধ ক্ষেত্র আর এর মান এক্স অক্ষের স্টার্টিং পয়েন্ট A, এন্ডিং পয়েন্ট B। উপরের অংশে আছে F2 ফাংশন, নিচের অংশে আছে F1 ফাংশন। প্রথম ইন্টিগ্রেশন বলা হয়েছে F2 ফাংশন স্টার্টিং পয়েন্ট B থেকে A পর্যন্ত। লক্ষণীয় বিষয়, B থেকে A পর্যন্ত F2 ফাংশনের ক্ষেত্রে যখন যায় তখন এই অংশটি পাওয়া যায়, প্লাস দ্বিতীয় অংশের ক্ষেত্রে A টু B F1 ফাংশনের জন্য A টু B এই অংশ পাওয়া যায়। এবার দুইটি ইন্টিগ্রেশন যদি একত্রে করা হয় B টু A, B টু A, A টু B, তখন আমরা সম্পূর্ণ পরিধির মান পেয়ে যাই এবং সম্পূর্ণ পরিধিকে C দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ B টু A ইন্টিগ্রেশন প্লাস A টু B ইন্টিগ্রেশন একত্রে যোগ করলে পেয়ে যাবে একটি আবদ্ধ ক্ষেত্র যাকে C দ্বারা প্রকাশ করছি, ইকুয়াল টু মাইনাস সাইন। নতুন কনসেপ্টটি অবশ্যই মনে রাখবো, আবদ্ধ ক্ষেত্র জানার জন্য মাঝখানে ইন্টিগ্রেশন সাইন বসিয়ে দিলাম, C ক্ষেত্র প্রকাশ করে, মাইনাস আবদ্ধ ক্ষেত্র ইন্টিগ্রেশন অফ C যার মধ্যবর্তী অংশের মান বিবেচনা করব এবং এখানে ফাংশন হিসেবে বিবেচনা করা হয়েছে P এর মান, বসিয়ে দিলাম। C আবদ্ধ এলাকার মধ্যবর্তী স্থানে আছে P ডিফারেন্সিয়েশন ফ্যাক্ট এবং তার জন্য এখানে আমরা পেয়ে যাব P অফ dx, কারণ তার বাইরের অংশে আছে dx এর মান। P ফাংশন অফ xy ইনটু dx। এখানে একটি বিষয় লক্ষ্য করি, প্রথমে বর্ণনা অংশে ধরে নেওয়া হয়েছিল P এবং Q হচ্ছে xy সমতলের জন্য দুটি ফাংশনের মান, অর্থাৎ xy একটি সমতলের ক্ষেত্রে P এবং Q দুইটি চলক বিশিষ্ট সমীকরণ, xy চলক বিশিষ্ট P এবং Q দুইটি সমীকরণ দেওয়া আছে, তাই এখানে আর এক্সট্রা করে উল্লেখ করার প্রয়োজন নেই। P অফ xy আমরা চাইলে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ C মাইনাস সাইন P অফ dx, অর্থাৎ রাইট সাইডের সেকেন্ড পার্টের অংশ থেকে নির্ণয় মান হচ্ছে ডাবল ইন্টিগ্রেট অফ R ইজ ইকুয়াল টু মাইনাস আবদ্ধ ক্ষেত্রের মান C P অফ dx, একত্রে সাজিয়ে পাই এই পয়েন্ট আমরা এখানে লিখি মাইনাস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর P dx, যা পাওয়া গিয়েছে ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর ক্ষেত্রের অভ্যন্তরে আছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ x dy P ইন্টু dx dy। একটি অংশের মান পেয়েছি যা ইকুয়েশন 1 দ্বারা প্রকাশ করতে পারি। উভয় পক্ষে মাইনাস সাইন দ্বারা গুণ করলে এখানে মাইনাস সাইন চলে যাবে, এখানে চলে আসে মাইনাস সাইন। কেন এই কাজটি করেছি? এই অংশটিও রাইট সাইডে আছে, যেহেতু ডেল্টা ডেল্টা y p এর সামনে আছে মাইনাস সাইন। রাইট সাইডের একটি পার্ট সম্পূর্ণ করেছি 1 নম্বর রিলেশন থেকে।
নাম্বার 2 রিলেশন থেকে রাইট সাইডের প্রথম অংশের মান নির্ধারণ করব। এতটুকুতে আসার পর লেকচারের অংশটি আমাদের কিছুটা স্টপ রাখতে হবে। তার পেছনে কারণ আমরা কতটুকু বিষয়টি বুঝতে পেরেছি এবং বেসিক কনসেপচুয়াল ওয়েতে ক্লিয়ার হয়েছে কিনা তা জানার জন্য এতটুকুতে লেকচার স্টপ রাখবো এবং 2 নং রিলেশন থেকে ঠিক সেম স্টেপ ফলো করে প্রথম অংশের মান নির্ধারণ করব এবং পরবর্তীতে যখন লেকচার স্টার্ট হবে তখন সেম বিষয়গুলো আমরা মিলিয়ে দেখব যে বেসিক অংশগুলো আমাদের ক্লিয়ার আছে কিনা। সো সবাই এতটুকুতে লেকচার স্টপ রেখে কাজ শুরু করে দেই। আশা করছি সবাই ইকুয়েশন নাম্বার 2 নির্ণয় করেছি। এখন আমরা মিলিয়ে দেখব আমাদের বেসিক কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হয়েছে। রিলেশন নাম্বার 2 থেকে পাই দ্বিতীয় সম্পর্ক থেকে এখানে প্রথম অংশে আছে ডাবল ইন্টিগ্রেশন অফ ডেল্টা কিউ বাই ডেল্টা এক্স ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা এক্স ডিএক্স ডিওয়াই। ক্ষেত্রফলের অংশের মান দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল আকারে প্রকাশ করলে দুইটি ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করব। যেখানে প্রথম অংশে আসবে ওয়াই এর সাপেক্ষে অর্থাৎ ওয়াই কে দৈর্ঘ্য হিসেবে ধরেই আমরা কাজগুলো করব, যার লোয়ার পয়েন্টের মান ওয়াই ইজ ইকুয়াল টু ডি থেকে ওয়াই ইজ ইকুয়াল টু ই পর্যন্ত। থার্ড ব্র্যাকেট ভিতরের অংশে আছে প্রস্থের ক্ষেত্রে এক্স ইজ গ্রেটার দেন অফ জি ওয়ান অফ ওয়াই এবং লেস দেন জি টু অফ ওয়াই, এক্স ইকুয়াল টু জি ওয়ান অফ ওয়াই। উপরের অংশে থাকবে এক্স ইকুয়াল টু জি টু অফ ওয়াই। ভেতরের মানকে সাজিয়ে লিখি। যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে কাজ করছে তখন এক্স এর মান বসবে ভেতরের অংশে, ওয়াই এর মান বসবে বাইরের অংশে, অর্থাৎ ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইন্টু ডিএক্স। প্রথম ইন্টিগ্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ডিওয়াই ডেরিভেটিভের মান বসবে বাইরের সাইন ইকুয়াল টু প্রথম ইন্টিগ্রেশন বসিয়ে দিলাম ওয়াই ইজ ইকুয়াল টু ডি টু ওয়াই ইজ ইকুয়াল টু ই। এখানে কাজের অংশটি আমরা ইন ডিটেলস প্রিভিয়াস অংশে ব্যাখ্যা করেছি। এখানে সলিউশন চলে আসে কিউ এর মান বসিয়ে দিলাম কিউ, যা এক্স ওয়াই একটি ফাংশন কিউ অফ এক্স ওয়াই, আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি যথাক্রমে এক্স ইজ ইকুয়াল টু জি ওয়ান অফ ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু জি টু অফ ওয়াই। বাইরের অংশে আছে ডি অফ ওয়াই। উভয় অংশের মান এক্স এর স্থলে বসিয়ে দিব যেহেতু এক্স ইকুয়াল টু জি টু অফ ওয়াই। সবকিছু সেম। প্রথম অংশে ছিল এক্স এর সাপেক্ষে, এবার হবে ওয়াই এর সাপেক্ষে। এখানে অনির্দিষ্ট অর্থাৎ অধীন চলক হিসেবে কাজ করে এক্স এর মান, তাই এক্স এর স্থলে প্রথমে বসিয়ে দিব জি টু অফ ওয়াই মাইনাস সাইন জি ওয়ান অফ ওয়াই ইকুয়াল টু প্রথম ইন্টিগ্রেশন সেম ভাবে বসিয়ে দিই। যেহেতু সেকেন্ড ইন্টিগ্রেশনের মান ভ্যানিশ হয়ে যায় তাই ওয়াই এর মান বাদ দিয়ে ডি টু ই পর্যন্ত লিখতে পারি। ইন্টিগ্রেশন অফ ডি টু ই, যেখানে কিউ এর মান প্রথম মান কিউ ইজ ইকুয়াল টু এক্স এর স্থলে প্রথম অংশের মান বসিয়ে পাই জি টু অফ ওয়াই, কিউ জি টু অফ ওয়াই। এখানে ওয়াই এর মান বসানোর আর প্রয়োজন নেই যেহেতু এক্স এর স্থলে জি টু এর মান বসে অফ ওয়াই। এরপর মাইনাস সাইন, এখানে বাইরের অংশে আছে ডেরিভেটিভ হিসেবে ডিওয়াই। আমরা একত্রে ক্যালকুলেশনের কাজটি সম্পন্ন করার জন্য ডিওয়াই এর মান বসিয়ে দিলাম, মাঝখানে মাইনাস সাইন। ইন্টিগ্রেশন অফ ডি টু ই কিউ অফ এক্স এর স্থলে এবার বসবে জি ওয়ান এর মান জি ওয়ান ওয়াই অফ ডিওয়াই। উভয় ফাংশন থেকে চিত্রের সাহায্যে কাজগুলো সম্পন্ন করব। প্রথমে চিত্রের অংশটি দেখি। এখানে আছে আপার পয়েন্ট ই, লোয়ার পয়েন্ট ডি, যাকে মাঝ বরাবর দুই ভাগে বিভক্ত করলে পাওয়া যায় আপার পয়েন্টের মান জি টু অফ এক্স আর লোয়ার পয়েন্টের মান হচ্ছে জি ওয়ান অফ এক্স। প্রথমে এক্স এর মান জি টু এর ক্ষেত্রে দেখতে পাই এখানে পয়েন্টগুলো শুরু হচ্ছে ডি থেকে ই, বলা হয়েছে ডি টু ই। তখন জি টু এর ক্ষেত্রে আমরা পাই ডি থেকে যদি ই এর দিকে গমন করা হয় তখন অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে বিষয়টি গমন করে, অর্থাৎ ডি টু ই ডি টু ই। ফলে জি টু এর কন্ডিশনটি ফুলফিল করেছে সি এর অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে তার ডিরেকশনের মান। জি ওয়ান ফাংশনের ক্ষেত্রে কি হয়, এখানে লোয়ার পয়েন্ট ডি টু ই, ডি থেকে যখন ই এর দিকে যাই তখন তা হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ, যা সি এর কন্ডিশন ফুলফিল করছে না। এবং এখানেও সেম কাজ করব, যদি ডি এবং ই আপার এবং লোয়ার বাউন্ডারির মান এক্সচেঞ্জ করে দেওয়া হয় তখনই আমরা পেয়ে যাব তার ডিরেকশনের মান অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ এখানে আসছে লোয়ার এবং আপার বাউন্ডারির মান এক্সচেঞ্জ করে দেওয়ার ফলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস সাইন,
তখন g1 ফাংশনের ক্ষেত্রে লোয়ার বাউন্ডারি ই আপার বাউন্ডারি ডি, তখন পাওয়া যায় ই টু ডি, যা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে তার ডিরেকশনের মান ফাইন্ড আউট করে। উভয় অংশের মান একত্রে যোগ করার ক্ষেত্রে আমরা কি পাই? g2 ফাংশন ডি টু ই এতটুকু অংশ নির্দেশ করে, g1 ফাংশনের ক্ষেত্রে নির্দেশ করে ই টু ডি, g1 ফাংশনের ক্ষেত্রে ই টু ডি। দুইটি অংশকে একত্রিত করলে পাই ডি টু ই টু ডি, অর্থাৎ সম্পূর্ণ অংশটি সি যে আবদ্ধ এলাকা রয়েছে তার ক্ষেত্রফলের মান প্রকাশ করে, অর্থাৎ এখানেও আমরা প্রদত্ত অংশটিকে প্রকাশ করতে পারবো ইন্টিগ্রেশন অফ সি আবদ্ধ ক্ষেত্রের জন্য কিউ এর ফাংশনের মান কিউ অফ বাইরে আছে ডি ওয়াই, যা 2 নং ইকুয়েশন হিসেবে প্রকাশ করা যায়। আশা করি সবার সমীকরণ বেসিক ওয়েতে বের করার পর ঠিক সেম ভাবে চলে আসে। এপাশে পাওয়া যায় ডাবল ইন্টিগ্রেটিং অফ ক্যাপিটাল আর ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা এক্স ডিএক্স ডিওয়াই। 1 নং ও 2 নং ইকুয়েশন একত্রে যুক্ত করলে পেয়ে যাব কাঙ্ক্ষিত সমীকরণ। ইকুয়েশন 2 প্লাস 1 পাওয়া যায় রাইট সাইড ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর এখানে আছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা এক্স ডিএক্স ডিওয়াই, এবং 1 নং ইকুয়েশনের শুরুতে আছে মাইনাস সাইন, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, যেহেতু সমীকরণে প্লাস সাইন করা হয়েছে ডাবল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বসিয়ে দিলাম আর, এখানে আছে ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু রাইট সাইডের ক্ষেত্রেও সেম কাজ করব। আবদ্ধ এলাকা সি এর মধ্যে আছে কিউ ডিওয়াই প্লাস দ্বিতীয় ক্ষেত্রে আছে সি পরিধির অভ্যন্তরে পি ইন্টু ডিএক্স, এবং উভয় অংশকে সাজালেই কাঙ্ক্ষিত সমীকরণ চলে আসে। ইমপ্লাইজ সাজানোর জন্য লেফট সাইডের পার্টকে আমরা রাইট সাইডে করে লিখব, কমন নিয়ে পাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সি, তখন পি অফ ডিএক্স প্লাস কিউ অফ ডিওয়াই সাজিয়ে লিখেছি, এবং রাইট সাইডের পার্ট থেকে এখানে কমন নেওয়া যায় ডাবল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটি অংশ এবং দ্বিতীয় পার্টে আছে ডিএক্স ডিওয়াই। উভয় পার্ট কমন নিলে মধ্যবর্তী স্থানে আছে ডেল্টা ডেল্টা এক্স অফ কিউ ডেল্টা ডেল্টা ওয়াই অফ পি, তাদের মধ্যবর্তী রিলেশন হচ্ছে মাইনাস সাইন। ডাবল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ আর কমন নেওয়ার পর অবশিষ্ট থাকে ডেল্টা ডেল্টা এক্স অফ কিউ মাইনাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ পি, দ্বিতীয় অংশে আছে ডিএক্স ডিওয়াই। দ্যাটস ইট। প্রমাণিত, অর্থাৎ সমতলের ক্ষেত্রে গ্রিনের উপপাদ্যের অংশটি ইন ডিটেলস ব্যাখ্যা সহকারে প্রমাণ করা হয়েছে। আমরা এখানে 3টি পয়েন্ট মনে রাখার মাধ্যমেই একদম সহজ উপায়ে গ্রিন থিওরাম টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করব।